ফয়সাল আহমেদ ফাহিম এই দিক থেকে এসেই আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি আসলে কোনো দিকে না দেখেই তিনি আসলে তার মাথাটা বাড়িয়ে দিয়েছেন এবং তিনি আসলে হেডটা করছেন। বাংলাদেশ হংকং ম্যাচে ঠিক এই পজিশনেই ছিলেন লেফট ব্যাক সাদউদ্দিন। মিতুল মারমা ঠিক এই জায়গায় ছিলেন এবং এই বলটি কিন্তু তার একদম পাশ দিয়েই কিন্তু চলে যায়। এই সেই ম্যাজিক্যাল জায়গাটা যেখানে আমি বসে আছি, এখানেই বল রেখে ম্যাচের 12 মিনিট 32 বা 33 সেকেন্ডে হামজা চৌধুরী করেছিলেন সেই ম্যাজিক্যাল গোলটা, এবং যে গোলের পর বাংলাদেশ এগিয়ে যায়, ম্যাচে লিড পায় হংকং চায়নার বিপক্ষে, আর উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। সেই গোলটা কতটাই না চমৎকার ছিল, এবং সেই গোলের পর আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা, স্টেডিয়ামে আসা দর্শকরা কতটা স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশ জয় নিয়ে ফিরবে। কিন্তু কিছু ফুটবলার এবং কোচ হাভিয়ার কাবরেরার চরম কিছু ভুলের কারণে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের জেতা হয়নি, বরঞ্চ ড্র করাও হয়নি। বাংলাদেশ হংকং ম্যাচে ঠিক এই পজিশনেই ছিলেন লেফট ব্যাক সাদউদ্দিন। বাংলাদেশ তখন 2-1 গোলে পিছিয়ে ম্যাচের 74 মিনিটে এভারটন কামার্গো তখন রাইট উইং দিয়ে বল নিয়ে আক্রমণে ঢোকেন এবং সাদকে নাটমেক করে, অর্থাৎ সাদের দু পায়ের মাছ দিয়ে বল দিয়ে দেন এবং সেই বলকে অ্যাসিস্টে পরিণত করে গোল করেন মার্কিস, এবং হংকং এগিয়ে যায় 3-1 ব্যবধানে। আমার সঙ্গে আছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ, দাঁড়িয়ে আছেন সেই জায়গাতে যেখানে বল নিয়েছিলেন এভারটন কামার্গো। সবুজের কাছে আমি জানতে চাইবো যে সাদউদ্দিন আসলে মূলত এই জায়গাতে দাঁড়িয়ে কি ভুলটা করেছিলেন, কিংবা এভারটন কামার্গো ওই জায়গা থেকে সাদকে ঠিক কিভাবে বোকা বানিয়েছিলেন। সবুজ, এভারটন কামার্গোকে সাদ আসলে মার্ক করে রেখেছিলেন এবং তিনি ব্লক করার চেষ্টা করেছিলেন, জোন ব্লক, এবং তিনি খুব মনোযোগ দিয়ে আসলে এভারটন কামার্গোর পায়ের মুভমেন্টের দিকে তাকাচ্ছিলেন, এবং তার পেছনে, সাদের পেছনে যে পুরো একটা অংশ ফাঁকা পড়ে আছে, হামজা চৌধুরী ছিলেন। হামজা চৌধুরী কিছুটা পেছনে ছিলেন, কারণ ততক্ষণও হংকংয়ের প্লেয়াররা কিন্তু এগিয়ে আসেননি, এবং এভারটন কামার্গো সেই কাজটাই করেছেন। তিনি দেখেছেন যে সাদের পেছনে বেশ বড় একটা অংশ ফাঁকা, এবং ওইদিকে তিনি মার্কিসকে দেখতে পেয়েছিলেন এবং তিনি সেটাই করেছেন। সাদের দুপায়ের ফাঁক দিয়ে তিনি আসলে বলটা আচমকাই পাঠিয়ে দেন এবং সেই বলটা থেকেই কিন্তু গোলটাও হয়ে যায়। ম্যাচের তখন একেবারে শেষ মুহূর্তে যে কোনো সময় বাঁশি পড়ে যাবে, স্কোর লাইন তখন বাংলাদেশ 3 হংকং 3, ম্যাচ 3-3 গোলে ড্র হবে। ঠিক ওই মুহূর্তে বল ছিল এখানে এবং সাদউদ্দিন ছিলেন এই জায়গাতে দাঁড়িয়ে যেখানে আমি আছি। সাদের হাতে দুই বার করে সুযোগ আসে বলটা ক্লিয়ার করে দেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত আসলে সাদ বল ক্লিয়ার করতে পারেননি। চেষ্টা করেছিলেন কিন্তু সেটা ছিল ব্যর্থ চেষ্টা, এবং আমার পেছনে সহকর্মী সবুজ যেখানে আছেন সেইখানে ছিলেন গোলকিপার মিতুল মারমা। ওই গোলে মিতুলের ভুল আসলে কতটুকু ছিল সেটি ব্যাখ্যা করবেন সবুজ। আমি সাদেরটা বললাম। সবুজ, মিতুল মারমা আসলে ঠিকঠাক পজিশনেই ছিলেন। মিতুল মারমা ঠিক এই জায়গায় ছিলেন এবং এই বলটি কিন্তু তার একদম পাশ দিয়েই কিন্তু চলে যায়। মিতুলের সামনে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু ফুটবলার ছিলেন, যার কারণে কিন্তু তিনি ঠিকঠাক হয়তো বা বলটা দেখতে পেরেছিলেন কি না এইটাও একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু মিতুল মারমার কাছে এই বলটা ঠেকানো আসলে অসম্ভব কিছু ছিল না, তবে তাকে একটা অসাধারণ সেভ কিন্তু করতে হতো। বলটা যখন এসেছে মিতুল মারমা ঠিক এই লাইনেই ছিলেন, কিন্তু তিনি আসলে বলটা ঠিকঠাক রিড করতে পারেননি, যার কারণে বলটা কিন্তু তার সাইড দিয়ে মুহূর্তের মধ্যেই কিন্তু বলটা সাইড দিয়ে গোলমুখে প্রবেশ করে যায়। হামজা চৌধুরীর সেই ম্যাজিক্যাল গোলে বাংলাদেশ যখন লিড পায় এবং সেই 1-0 লিড নিয়ে বাংলাদেশ যখন বিরতিতে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই এই জায়গাতে দাঁড়িয়ে ফয়সাল আহমেদ ফাহিম করে ফেলেন চরম এক ভুল, যে ভুলের মাসুল হিসেবে বাংলাদেশ হজম করে একটা গোল। সেই গোলে আসলে কোন ভুলগুলো ছিল আসলে বাংলাদেশের, কিংবা ফাহিমের ভুলটা কতটা গুরুতর ছিল যে ফাহিম হেডটা দিয়েছিলেন, সেই হেড যদি সামনে যেত তাহলে বাংলাদেশ আর গোল হজম করতো না, কিন্তু ফাহিমের হেডটা পেছনে চলে যায়। কিন্তু এছাড়া আরও কি কিছু ভুল ছিল? সবুজ, ফাহিমের যে ভুলটা, হেডটা সামনে না গিয়ে চলে গেল পেছনে এবং বাংলাদেশ গোল হজম করলো, এছাড়া আর কোনো ভুল ছিল কি? বলটা কর্নার থেকে আসলো এবং কর্নার থেকে আসার পর কিন্তু এই সাইডে একাধিকবার কিন্তু বলটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা ছিল, সুযোগ ছিল, সেই বলটা কিন্তু ক্লিয়ার হয়নি। এবং তারপরে বলটা যখন এই জায়গাটাতে ঠিক আসলো, ফয়সাল আহমেদ ফাহিম তিনি এই সাইড থেকে রানটা নিয়েছিলেন এবং এই দিকে ছিলেন সোহেল রানা। ফয়সাল আহমেদ ফাহিম এই দিক থেকে এসেই আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি আসলে কোনো দিকে না দেখেই তিনি আসলে তার মাথাটা বাড়িয়ে দিয়েছেন এবং তিনি আসলে হেডটা করছেন। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে সাদউদ্দিনকে যদি 1 মিনিটের জন্য সময় দেন কাবরেরা, তাহলে তাকে ছেড়ে কথা বলবে না ভক্তরা। ঠিক একইভাবে সমিত সোমকে যদি কোনোভাবে শুরুর একাদশে না রাখেন কোচ, তাহলেও
কোচকে সামাজিক মাধ্যম কিংবা মূলধারার গণমাধ্যমেও সমালোচনা সহ্য করতেই হবে, যদিও এটা তিনি সবসময় সহ্য করে এসেছেন। তবে কোচ কাবরেরার শেষ ম্যাচ আমরা ধরে নিতেই পারি হংকংয়ের বিপক্ষে। সব বিষয়ে আলোচনা করব, কি হবে এই ম্যাচে, কিংবা বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে কিংবা কোন ভুলগুলো আর না করলে হংকং থেকেও জয় নিয়ে ফিরতে পারবে। সব বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব আজকের ম্যাচ নিয়ে, কিংবা আমরা আলোচনা করব ম্যাচটা নিয়ে, যে ম্যাচে আসলে অ্যাওয়ে ম্যাচ, বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। শেষ 3 ম্যাচে 3টাই জিততে হবে বাংলাদেশকে। আপনার কি মনে হচ্ছে এই ম্যাচে কি আমরা সমিত সোমকে শুরুর একাদশে দেখতে পাবো? বাংলাদেশের জন্য এশিয়ান কাপে কোয়ালিফায়ার করা এই মুহূর্তে খুবই টাফ, একদম সম্ভাবনা খুবই কম বলা যায়। কারণ বাংলাদেশ যদি পরের 3 ম্যাচ, এই 3 ম্যাচে শুধু বাংলাদেশকে জিতলেই হবে না, বাংলাদেশের অন্যান্য যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। তারা যেন পয়েন্ট লস করে সেটার দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। তবে অসম্ভব কিছুই না, যেহেতু বাংলাদেশকে পরের ম্যাচগুলো জিততেই হবে। আপনি শুরুতে যেটি বললেন যে সমিত সোমের কথা, শুধু সমিত সোম না, জাহান আহমেদের কথাও আমি বলবো। জাহান আহমেদ আসলে তিনি মাত্র 25 মিনিট খেলেছেন এবং এই 25 মিনিট খেলেই তিনি আসলে পুরো ম্যাচে যেভাবে আসলে ইম্প্যাক্টটা রেখেছেন। শেষের যে গোলটি এসেছে, যে কর্নারটি, সেই কর্নারটিও কিন্তু জাহান আহমেদ তিনি নিজে আদায় করেছেন এবং তিনি ক্রস করেছেন কিন্তু 4টা। এই সময়টুকুতে খুব সম্ভবত 13 বার বল টাচ করেছেন এবং তিনি আসলে যেভাবে ছিল মাইনাস সব কিছুই ছিল। আসলে একজন লেফট ব্যাক হয়েও যখন সে বল পজিশন ধরে রেখে তিনি যখন আক্রমণে যেতে পারেন, এ ধরনের ফুটবলার আসলে বাংলাদেশে খুব কমই দেখা যায়, নাই বললেই চলে। ঠিক এই জায়গায় আসলে যদি শুরু থেকে আসলে জাহান আহমেদকে খেলানো না হয়, এটা আসলে কোচ কাবরেরার একটা খুব বড় ধরনের আসলে মাতব্বরি, কিন্তু ইচ্ছাকৃত ভুলই আমি আসলে এটাই বলতে চাই। জাহান আহমেদকে নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এই জাতীয় স্টেডিয়ামে আসলে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল ক্যাম্প করেছিল ভিয়েতনাম যাওয়ার আগে, এবং এর আগে বাহরাইনে গিয়েছিল ক্যাম্প করতে। বাহরাইনে 2টা ম্যাচ খেলেছিল। বাহরাইনে ম্যাচ খেলেই মোটামুটি সবাই কনফার্ম হয়ে যান যে এই জায়ান হংকংয়ের বিপক্ষে জাতীয় দলে ঢুকবে। জায়ানের পারফরমেন্স সেটাই বলে, কারণ বাংলাদেশে জায়ানের আগে বর্তমান সময়ে কোনো লেফট ফুটেড লেফট ব্যাক নেই। এবং জায়ানকে নিয়ে বলছিলেন টিমের সঙ্গে সংশ্লিষ্ট একজন, খুবই কাছ থেকে সংশ্লিষ্ট থাকা একজন, তিনি বলছিলেন আমাকে যে হচ্ছে জায়ান আহমেদের কোয়ালিটির ফুটবলার, তার পজিশনে বাংলাদেশে কেউ নেই জাতীয় দলে। সবাই জানতেন। এরপর হাভিয়ার কাবরেরাও যখন অনূর্ধ্ব 23 দল, এই জাতীয় দলের অনূর্ধ্ব 23 দল যখন ক্যাম্পটা করে এই জাতীয় স্টেডিয়ামে, তখন হাভিয়ার কাবরেরা 23 দলের সঙ্গেই ছিলেন, আসলে কাদেরকে বাছাই করবেন, কাদেরকে নেবেন সব দেখার জন্য। এরপরেও জায়ানের সম্পর্কে পুরোপুরি ভালো ধারণা থাকার পরও কেন আসলে জায়ানকে লাস্টের মাত্র 25 মিনিট সময় দিলেন? আপনার কাছে কি মনে হয়? কোচ কাবরেরা আসলে এই জায়গায় একটু ঝুঁকিমুক্ত থাকতে চেয়েছেন কিনা, কারণ তার যেহেতু জাতীয় দলে অভিষেক হয়নি, সেক্ষেত্রে অভিষেকের খুব কমই দেখা যায় যে অভিষেকেই শুরুর একাদশ থেকে খেলছে, এরকমটা খুব কমই দেখা যায়। হাবিয়ার কাবরেরা হয়তো বা এই রিস্কটাই নিতে চাননি, শুরুর একাদশে হয়তো বা এই কারণেই তাকে রাখেনি। তবে শুরুর একাদশে না রাখলেও কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু তাকে নামানো যেত। কেন 3 গোল খাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে? আমি একটা জিনিস জানতে চাইবো সবুজের কাছে, সেটি হচ্ছে বাংলাদেশ আসলে 4টা গোল খেয়েছে ম্যাচে। 4টা গোলের 3 জনই কিন্তু একজন করেছেন, এবং যে 3টা গোল করেছেন সেও কিন্তু শুরুর একাদশে ছিল না হংকংয়ের, অথচ তাকে হংকং ম্যাচের একদম সেকেন্ড হাফের শুরু থেকে নামিয়েছে। কিন্তু কাবরেরা জায়ান আহমেদ কিংবা হচ্ছে সমিত সোমের ব্যাপারে কেন এই সিদ্ধান্ত নিলেন না? কেন তাদেরকে সেকেন্ড হাফেও নামালেন না, আরো দেরি করে নামালেন? আপনার কাছে কি মনে হয়? এই প্রশ্নগুলো আসলে শুধু আমার না, আমার আপনার সবার মনেই আসলে খুব ভালোভাবেই ঘুরপাক খাচ্ছে। সমিত সোম আসলে যখন বাংলাদেশে আসলেন, তাকে যখন সবাই জিজ্ঞেস করলো তার ইনজুরি নিয়ে, এবং তিনি যেহেতু অনুশীলনের সেশন কম পাচ্ছেন, তিনি শুরু থেকেই খেলতে পারবেন কিনা, তিনি তখন আসলে সবই ঠিকঠাক বলেছিলেন। তিনি ইনজুরি থেকেও ঠিকঠাক আছেন এবং তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সেই জায়গাটায় আসলে কেন কোচ কাবরেরা তাকে প্রথমার্ধে তো নামালেনই না, দ্বিতীয়ার্ধেও যে শুরুতেই নামাবেন, যেখানে হংকংয়ের মার্কিস তিনিও কিন্তু প্রথমার্ধ থেকে ছিলেন না, তিনিও দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচ তাকে নামিয়েছিলেন এবং হ্যাটট্রিকও করলেন। সমিতকে নিয়ে আমি একটু কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে সমিত যে যতটুকু খেলেছেন, মানে ফার্স্ট থেকে খেললেও যদি মানে এভাবেই যদি খেলতেন, তাও সমিতের কাছাকাছি পারফর্ম করার মতো কেউ কি ছিল সবুজ, বলবেন? কোনোভাবেই না। আসলে বাংলাদেশে সমিত সোমের মতো তার মানের প্লেয়ার খুব একদমই নেই বললেই চলে। আমি একটা উদাহরণ দিতে চাই। মুরসালিন যখন আসলে দ্বিতীয় গোলটা করলেন, বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল, ওই সময় আসলে মুরসালিন কি করলেন, তিনি গোলটা দেওয়ার পরে কিন্তু তিনি উল্লাস করতে গেছেন। এটা কোন ধরনের, মানে কোন লেভেলে আসলে? দ্বিতীয় গোলের কথা যদি বলি, মুরসালিন কিন্তু তারপরে খুব বেশি সেলিব্রেট করে নাই। বাংলাদেশ 3 নম্বর গোল যখন করে, আর কানন ভাই বলছিলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, উনি বলছিলেন যে হচ্ছে বাংলাদেশ দল যখন 3 নম্বর গোলটা করলো, বাংলাদেশ কি জিতে গেছে?
বাংলাদেশ যে সেলিব্রেশনটা করলো এই কর্নার থেকে গিয়ে, ওই সেলিব্রেশনে যে এনার্জিটা নষ্ট হয়েছে, ওই এনার্জি নষ্ট কি আসলে বাংলাদেশকে শেষ পর্যন্ত ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যে স্ট্যামিনা ধরে রাখার যে ব্যাপারটা সেখানে প্রভাবিত করেছে কিনা সবুজ একটু বলুন। নিশ্চিতভাবেই, কারণ ম্যাচে তখনও সময় বাকি ছিল, অন্তত 1 মিনিট বাকি ছিল, কিন্তু ওই সময়টায় যখন আসলে শুধু প্লেয়ারদের কেন, আপনি কোচের কথাই চিন্তা করুন না, কোচ আসলে এই ডাগ আউট থেকে তিনি আসলে যেভাবে দৌড়ে গিয়েছিলেন প্লেয়ারদের কাছে এবং তিনি আসলে যেভাবে উল্লাস করেছিলেন, ম্যাচের যে এখনও বাকি ওই সময়টায় এভাবে উল্লাস করা আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবেও উচিত ছিল না। এবং ওই যে উল্লাস এবং উল্লাসের পরে যখন তারা মনে করেছিল যে আসলে ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাচ কিন্তু শেষ হয়নি। ফুটবল যে কোনো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে, সেটিই কিন্তু শেষ পর্যন্ত হয়েছে এবং সেটিই কিন্তু ঘটেছে। আশিক, একটি কথা, সেটি আমিনুল হক নিজেও বলেছেন যে বাংলাদেশের ফুটবলরা আসলে ঘরোয়া মাঠে যখন খেলে তখন আসলে এত দর্শকদের চাপ তারা নিতে পারে না বা এত দর্শক আসলে তারা দেখে না। তবে হামজা, সমিত সোমরা কিন্তু সবসময় এই ধরনের ক্রাউডের মধ্যে খেলতে অভ্যস্ত। কি মনে হয় ফুটবলারদের উপরে এটা কোনো ইম্প্যাক্ট পড়েছে কিনা? আমার কাছে মনে হয় না, কারণ দেখেন যে বাংলাদেশ জাতীয় দল যখন খেলে সব সময় দর্শক হয়। বাংলাদেশের ফুটবল প্রেমীরা আসলে ফুটবল পাগল, তারা আসলে ফুটবল পছন্দ করে। জাতীয় দলের খেলার সময় পুরো স্টেডিয়াম জাম প্যাকড হয়ে যায়। দর্শকের চাপ আসলে কোথায়? আমি তো চাপ দেখি না, দর্শকরা উল্টা উৎসাহ দেয়। হোম ম্যাচে যখন কোনো দল খেলে তখন তো আসলে উৎসাহ পাবে আরও, সেখান থেকে চাপের তো কিছু দেখি না। ইভেন সমিত সোম বলছিলেন যে আমাদের এখানে 25,000 দর্শকে যে ক্রাউড সৃষ্টি করতে পারে, যে উৎসাহ দিতে পারে, হংকংয়ের 1 লাখও 1 লাখের সমান। মানে হংকংয়ের ওই ক্রাউড সৃষ্টি করতে গেলে 1 লাখ সমর্থক লাগবে। তো এটাকে আমার কাছে চাপ মনে হয় না সবুজ। আসলে এই সিচুয়েশনগুলোতে আসলে বাংলাদেশের ফুটবলাররা আসলে একটু ওভার এক্সাইটেড হয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়। তো আপনার কাছে আসলে জানতে চাইবো যে হংকং যেহেতু বাংলাদেশ থেকে জিতে ফিরলো 3 পয়েন্ট নিয়ে, এবং হংকং কিন্তু ওই লেভেলের ফুটবলটা খেলে না, সেটা দর্শকরাও দেখেছেন যে মানে যে ফুটবলটা খেলে আসলে দর্শক একদম ডমিনেট করে যেত সেটা কিন্তু করতে পারে না। বাংলাদেশ 3-1 পিছিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ গোল করেছে, 2টা সমতায় ফিরেছে এবং নিজেদের ভুলের জন্য ম্যাচ হেরেছে, কোচের ভুলের জন্য ম্যাচ হেরেছে। আসলে হংকংয়ে যে শেষ ম্যাচটা আসে, এই ম্যাচে আসলে বাংলাদেশের কি করা উচিত? কেন পারবে না বাংলাদেশ? হংকং যদি বাংলাদেশে এসে 3 পয়েন্ট নিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না হংকংয়ে গিয়ে 3 পয়েন্ট নিয়ে ফিরে আসতে? আমার মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে যে ধরনের দল, বাংলাদেশ দলে যে ধরনের ফুটবলাররা রয়েছে, আশিক একটা বিষয় দেখেন, হামজা চৌধুরী যখন হংকংয়ে গেল, হংকংয়ে বিমানবন্দরে তার কাছ থেকে সিগনেচার নেওয়ার জন্য, তার জার্সিতে তার সাইন নেওয়ার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য কিন্তু ফুটবলাররা দাঁড়িয়েছিলেন। এরকম দৃশ্য কিন্তু আমরা এশিয়ার দেশগুলোতে কমই দেখতে পাই। আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই ব্রাজিল যখন কোরিয়ায় খেলতে আসলো, আমরা তো তখন কোরিয়ার সমর্থকদের দেখেছি ব্রাজিলের ফুটবলারদের দেখার জন্য। কি মনে হয় যে হামজা চৌধুরী এত বড় মাপের একজন ফুটবলার, তার সাথে যখন আসলে বাংলাদেশের অন্যান্য ফুটবলাররা এই লেভেলটা আসলে তারা কতটুকু মেনটেন করতে পারছে এবং এটা তাদের মধ্যে কোনো চাপ তৈরি করতে পারছে কিনা? চাপ তৈরির আমি দেখি না, কারণ হামজা আসলে কেউকে চাপ দেন না। হামজার খেলা যদি আপনারা দেখেন, নিজে গোল করছে, গোল করে মাঝ মাঠে এসে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন চামলাচ্ছে যাতে বল নিয়ে কেউ যেতে না পারে। আবার যখন দেখছি যে সেন্টার ব্যাকরা ফল করছে, তখন সেন্টার ব্যাক পজিশনে হামজা চলে যাচ্ছে, সেখানে গিয়ে আসলে ডিফেন্স করার চেষ্টা করছে। যে গোলটা তিনি করলেন সেই গোলের লিডটা ধরে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ হামজা গোটা মাঠেই আসলে বিচরণ করেন এবং তিনি আসলে লিড দেন যে তুমি এখানে যাও, তুমি এখানে যাও, তুমি ওখানে যাও, ওখানে গেলে বলটা ও দিবে, ওখানে গেলে বলটা আমি সাপ্লাই দিব। তো হামজা তো আসলে অনেকের কাজই একসঙ্গে করে দেন। ইভেন আমি যদি আর একটু খারাপভাবেও বলি, হামজা থাকলে আমার মনে হয় কোচ হাভিয়ার কাবরেরাকেও প্রয়োজন পড়ে না। মানে সে কাবরেরা আসলে কি করবে, কি করে, সে কাজগুলো আসলে মাঠের মধ্য থেকে হামজাকেই করে দিতে হয় বা হচ্ছে। সেই জায়গা থেকে বিচার করলে আসলে হামজা কোনো প্রেশার না, হামজা হচ্ছে পুরো দলের জন্য একটা অনুপ্রেরণা। হামজা থাকা মানে অনেকের অনেক দায়িত্ব কমে যাওয়া। ঠিক একই সাথে সমিত সোম, হামজাকে যদি বলি বাংলাদেশ ফুটবল দলের স্তম্ভ বা ভিত্তি, সমিত সোমকে বলতে হবে বাংলাদেশ ফুটবল দলের ব্রেইন। তো সেই ব্রেন এবং ভিত্তি বা রুট যদি একসাথে থাকে, বাংলাদেশকে আসলে হারা উচিত না। তো সেই জায়গা থেকে আসলে কোন ভুলগুলো বাংলাদেশের অবশ্যই পরিহার করা উচিত বলে আপনি মনে করেন? আমরা দেখছিলাম সাদউদ্দিনের কথা একটু বলতে চাই। সাদউদ্দিনকে কি এরপরে আপনি শুরুর 11 কিংবা পুরো 1 মিনিটের জন্য মাঠে দেখতে চাইবেন? আমার কাছে কোনো প্রয়োজন মনে হয় না, যেহেতু জায়ান আহমেদ রয়েছেন। জায়ান আহমেদের মতো একজন লেফট ব্যাক থাকতে কেন তার পজিশনে সাদউদ্দিনকে খেলানো হবে? আমার কাছে এটা কোনোভাবেও যুক্তিযুক্ত মনে হয় না আশিক। আমার কাছে এরকমটাই মনে হয় শুরুর 11 থেকেই জায়ান আহমেদকে খেলানো দরকার, শুরুর 11 থেকেই সমিত সোমকে খেলানো দরকার, শুরুর 11 থেকে চাইলে জামাল ভুঁইয়াকেও, ফাহামিদুল রয়েছে, ভুলে গিয়েছিলাম ফাহামিদুলের কথা, এবং লেফট উইং এ খেলতে পারে, ফাহামিদুলকে রাইট উইং এ খেলানো হয় এবং সে রাইট থেকেও ফাহামিদুল দুর্দান্ত সব বল ডেলিভারি করছিলেন। তো এই জায়গা থেকে আমার মাথায় একটা জিনিস আসছিল, আমি যখন ম্যাচের হাইলাইটসগুলো পরবর্তীতে দেখছিলাম, যে হচ্ছে দুইটা টিমেই দুজন নাম্বার 22 আছে, মানে 22 নাম্বার জার্সির প্লেয়ার দুই টিমেই আছে। তো আমাদের দলে হচ্ছে সাদউদ্দিন, যিনি সবচেয়ে বড় ব্লান্ডারের নায়ক,
ঠিক একই সাথে হংকংয়ের 22 নম্বর জার্সি পরে খেলেন হচ্ছে মার্কিস, যিনি হ্যাটট্রিক করে ম্যাচটা জিতে নিয়ে গেলেন। আসলে এই দৃশ্যটা যখন আমি দেখলাম যে দুজনের জার্সি নাম্বার 22, একজন করলেন হ্যাটট্রিক, একজন 2টা গোল উপহার দিলেন এবং ম্যাচে একের পর এক ভুল করলেন, এবং একই সঙ্গে সিঙ্গাপুর ম্যাচেও আসলে সাদের জন্য গোল খেয়েছিল বাংলাদেশ, এটা স্বীকার করতেই হবে। তো সেই জায়গা থেকে সাদকে আমরা দেখতে চাই না, সবাই দর্শকদের যাবে। ইভেন জামাল ভুঁইয়াও কিন্তু বলছিলেন বিমানবন্দরে যে জামাল ভুঁইয়া নিজে, জায়ান আহমেদ, সমিত সোম এবং ফাহমিদুল, এই 4 জন আসলে শুরুর একাদশে থাকা উচিত। তারা যে ইম্প্যাক্ট, হ্যাঁ অবশ্যই তিনি যে ইম্প্যাক্ট রেখেছেন, কিংবা হচ্ছে জায়ান আহমেদ যে ইম্প্যাক্ট রেখেছেন রাইট সাইড দিয়ে, ফাহমিদুল যে ইম্প্যাক্ট রেখেছেন, সমিত সোম যে গোলটা করেছেন এবং তার যে ক্যালিভার, এই 4 জন আসলে শুরুর একাদশে থাকা উচিত। এবং আমার কাছে মনে হয় যে হাভিয়ের কাবরেরা যদি বাংলাদেশের সঙ্গে কোনো শত্রুতা করতে না চান, আমি এভাবেই বলছি, হাভিয়ের কাবরেরা যদি বাংলাদেশের দর্শক কিংবা বাংলাদেশের ফুটবলের সাথে তার যদি কোনো শত্রুতা না থাকে, তাহলে এই 4 জনকে আসলে কাবরেরা শুরুর একাদশে খেলাবে। সবুজ, আপনার কিছু জানার আছে কিনা আরো? আশিক, আপনার কাছে আমার আরেকটি জানার, সেটি হচ্ছে এই ম্যাচের পর বা এর আগের ম্যাচগুলোর পরেও কিন্তু মিতুল মার্মাকে নিয়ে আসলে বেশ কথা হচ্ছে, এবং এই সময়টায় কিন্তু সবাই আনিসুর রহমান জিকোকে খুঁজছে। আনিসুর রহমান জিকো সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য বা তার কোনো আপডেট আছে কিনা? আনিসুর রহমান জিকো মানে সাম্প্রতিক অতীতের সাউথ এশিয়ার সেরা গোলকিপার, একদম মানে লিখিত কাগজে কলমে। কিন্তু আসলে দেখেন, যে গোলকিপার নিজের ক্লাবেই হচ্ছে একাদশে থাকেন না, ম্যাচেই থাকেন না, ম্যাচের পর ম্যাচ বসে আছেন, তাকে আসলে কোনো কোচই, এখানে আমি কাবরেরা কিংবা অন্য কারো দোষ দিতে চাই না, কোনো কোচেরই আসলে সুযোগ হবে না তাকে নেয়ার। সে যদি অ্যাটলিস্ট মাঝে মধ্যে কিছু মিনিটও পেতো, কিংবা 2-1টা ম্যাচ পরপরও খেলতো এবং সেই ম্যাচগুলোতেও জিকো পারফর্ম করতো, তাহলেও কথা ছিল। কারণ জিকো আসলে গণমাধ্যম থেকে দূরে, খেলা থেকে দূরে, সব কিছু থেকে দূরে। এই মুহূর্তে আসলে জিকোকে ফিরে পাওয়ার একটাই উপায়, জিকোকে নিজেকেই রিস্ক নিতে হবে। তার উচিত এই মুহূর্তে আসলে বসুন্ধরা কিংস ছাড়া, কারণ কিংসের শ্রাবণকে এই মুহূর্তে সে বিট করতে পারবে না পারফরমেন্স দিয়ে। সে যদি অন্য ক্লাবে গিয়ে পারফরমেন্স দিয়ে সবার মানে দেশ সেরা গোলকিপার আবারও হতে পারে, তাহলেই কেবল খেলতে পারবে সবুজ। কাবরেরাকে নিয়ে আমি একটু বলতে চাই, কাবরেরা যখন বাংলাদেশের কোচ হয়েছিলেন তখন হামজা চৌধুরী, ফাহমিদুল, সমিত সোম, জায়ান আহমেদদের অস্তিত্ব আসলে বাংলাদেশে ছিল না, কিংবা তারা আদেও বাংলাদেশের হয়ে খেলবেন কিনা এমন কোনো নিশ্চয়তা ছিল না। অনেকের খেলার নিয়ে কোনো ধারে কাছেও ছিল না, কিন্তু সবাই চলে এসেছেন। এই সাদউদ্দিনের কথা বলি, সোহেল রানার কথা বলি, ফাহিম কিংবা হচ্ছে জিকো বা হচ্ছে আমাদের মিতুল মার্মা, এদের কোচ হচ্ছেন হাভিয়ের কাবরেরা। কিন্তু বাংলাদেশের ফুটবলে অনেক পরিবর্তন আসলো, হামজা চৌধুরী আসলেন, সমিত সোম আসলেন, জায়ান আহমেদের অভিষেক হলো, কিংবা ফাহমিদুল আসলেন, সামনে কিউবা মিচেলও আসবেন, এত স্টার প্লেয়ার আসলো এবং তারা পারফর্ম করছেন, কিন্তু সেই কাবরেরার জায়গায় থেকে গেছেন। আমি যদি বলি যে হচ্ছে আপনি অন্ধের হাতে যদি বন্দুক ধরিয়ে দেন, সেই বন্দুক দিয়ে অন্ধ কোথায় গুলি করবেন তার কিন্তু আসলে অন্ধ নিজে জানেন না। তো কাবরেরার অবস্থা আসলে তাই। আপনি কাবরেরার হাতে মেসিকে ধরিয়ে দিলে আসলে লাভ নেই, মেসি যতটুকু নিজে থেকে করতে পারবে সেটাই। কিন্তু ফুটবলে কোচ আসলে অল ইন অল। কোচ একটা মিডিওকর দল নিয়েও কিন্তু দলকে জেতাতে পারে, পারফর্ম করতে পারে এবং বড় বড় দলকে হারিয়ে দিতে পারে মাঝারি মানের ফুটবলার নিয়ে। আবার অনেক সময় যদি কাবরেরার মতো এমন কোচ হয় যার আসলে হাতের অস্ত্র সঠিকভাবে ব্যবহার করার জ্ঞান নেই, সে আসলে তাকে আরও ভালো ভালো ফুটবলার এনে দিলে আসলে লাভ নেই। আর রেজাল্ট যখন কোচ এনে দিতে পারবে না, তখন তাকে নিয়ে সমালোচনা হবে। দর্শকরা আসলে টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখে, দর্শকরা খেলা দেখে বলেই বাফুফের এই কোটি কোটি টাকা বর্তমান সময় আয় হচ্ছে স্টেডিয়ামে। টিকিট কেটে খেলা দেখছে বলে বাফুফে আসলে স্পন্সর পাচ্ছে। তো দর্শকরা যদি খুশি না হয়, দল যদি না জেতে, সে স্পন্সরও থাকবে না, টিকিট কেটে কেউ খেলাও দেখবে না। হয়তোবা হামজা চৌধুরী, সমিত সোম বলে দিবেন যে ভাই দরকার নাই, আমরা আর এই দলে খেলতে চাই না, আমরা এত রিস্ক নিয়ে এত 15, 20, 22 ঘন্টা জার্নি করে আসি, আমার খেলার কোনো দরকার নেই সবুজ। তো এই হচ্ছে বাস্তবতা। আমরা আশিক আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই এশিয়ান কাপের কোয়ালিফায়ার চলাকালীনই কিন্তু ভারত এবং সিঙ্গাপুর তারা তাদের কোচ বদলিয়েছে। বাংলাদেশ আসলে এই সাহসটা করে উঠতে পারেনি কেন? বাফুফে আসলে এই সাহসটা কেন করে উঠতে পারে? আমার মনে হয় বাফুফেও সাহস করবে। এই 14 অক্টোবর আমি বিশ্বাস করি হাভিয়ার কাবরেরার বাংলাদেশের ডাগআউটে দাঁড়ানোর শেষ দিন। কিন্তু এই শেষ দিন যখন হবে, বাংলাদেশের সব সম্ভাবনাও শেষ হয়ে যাবে। অন্যরা কোচ চেঞ্জ করেছে, ভারত খালিদ জামিলকে নিয়োগ দিয়েছে এবং ভালো করছে। তো হাভিয়ার কাবরেরাকে বাংলাদেশ পাল্টাবে, কিন্তু সেটা হচ্ছে সব আশা শেষ হয়ে যাওয়ার পর। বাকিটা আসলে আমরা ম্যাচে দেখব সবুজ। তারপরে প্রত্যাশা করব আসলে হাভিয়ার কাবরেরার আন্ডারে অন্তত শেষ ম্যাচটা জেতা উচিত। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি হংকংয়ের মাটিতে জেতে, তারপরেও কাবরেরাকে স্যাক করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক, আমার সঙ্গে ছিলেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ, জাতীয় স্টেডিয়াম থেকে।